কালরাত্রি স্টুডিওর বিশেষ উপস্থাপনা। এই মুহূর্তে শুনুন বাংলা ভূতের ঘটনা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত ভৌতিক ঘটনা। আর তোমরা থাম্বনেল দেখেই তো বুঝতে পারছো যে আজকে কি ঘটনা বলতে চলেছি। তো আর দেরি করছি না, শুরু করছি আজকের মূল ঘটনা। শুনুন, এই যে গল্পটা আপনাদের বলছি, এটা কোনো বইয়ে পড়া গল্প না, আমার নিজের সাথে ঘটা ঘটনা। আজ থেকে প্রায় 40 বছর আগে, যখন আমাদের গ্রামে ইলেকট্রনিক আসেনি, সন্ধ্যা নামলেই চারিদিকে নিঝুম হয়ে যেত। তখন আমি 20-22 বছরের টকবকে যুবক। ভয়ডর একটু কমই ছিল, কিন্তু ওই এক রাতের ঘটনা আমার পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছিল। আজও ভাদ্র মাস এলে বাইরের ঝোড়ো হাওয়া দিলে আমার গায়ে কাঁটা দেয়। সেবার ভাদ্র মাসে খুব তাল পড়ছিল আমাদের পেছনের বাগানে। আমাদের বাড়ির ঠিক পেছনেই ছিল একটা বিশাল দিঘি, যার নাম ছিল কালী সায়র। সেই দিঘির পাড়েই ছিল 4-5টা বিশাল বিশাল তাল গাছ। সেই রাতের আকাশটা ছিল কেমন থমথমে তামাটে রঙের। গুমোট গরমে ঘরে থাকা দায়। মাঝরাতে হঠাৎ এক পশলা বৃষ্টিও হয়ে গেল। তারপরই শুরু হলো কেমন দমকা হাওয়া। আমি তালের শব্দ পাচ্ছিলাম, ধূপ ধূপ করে, যেন জলে পড়ছে। তাল পড়ার শব্দে মাঝরাতে আমার ঘুমটা ভেঙে গেল। ভাবলাম এখন যদি গিয়ে কয়েকটা তাল কুড়িয়ে আনতে পারি, তবে কাল সকালে দিদিমা তালের বড়া বানিয়ে দিবে আমাকে। তখনকার দিনে তালের খুব কদর ছিল। আমি একটা পুরনো লণ্ঠন আর একটা চটের বস্তা নিয়ে ঘর থেকে বের হলাম। মা ঘুমিয়েছিল, তাই টের পায়নি। টের পেলে নিঘাত আটকে দিত, কারণ মা বলতো কালী সায়রের পাড়ে মাঝরাতে যেতে নেই। আমি ভাবতাম ওসব বুড়োদের গাল গল্প, কিন্তু কঠিন মাঠ পার হয়ে যখন দিঘির পাড়ে সেই তালতলায় পৌঁছালাম, তখন চারপাশ কেমন যেন বদলে গেল। বাতাসটা হঠাৎ একদম বন্ধ হয়ে গেল। ভাদ্র মাসের গরম, অথচ আমার গা দিয়ে যেন হিমশীতল একটা স্রোত বয়ে গেল। পুরনো লণ্ঠনের আলোটা তাল গাছের ওপরে পড়তেই দেখলাম একটা বড় তাল ঝোপের ভেতর পড়েছে। আমি এগিয়ে গেলাম, কিন্তু যখনই আমি তাল ধরতে যাব, দেখলাম আমার থেকে ফুট 5 দূরে একটা কুচকুচে কালো ছায়া নিচু হয়ে কিছু একটা কুড়োচ্ছে। আমি ভাবলাম গ্রামেরই হয়তো অন্য কেউ। আমি ডাক দিলাম, কে রে, শম্ভু নাকি? ছায়াটা নড়ল না। সে একভাবে নিচু হয়ে তালের ঝোপের ভেতর হাত বাড়াতে লাগলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, তার হাতে কোনো আলো নেই। এত অন্ধকারে সে কি করে তাল কুড়োচ্ছে? আর তার নড়াচড়ার শব্দও যেন নেই, যেন ওই নিস্তব্ধ রাতে পুরো শব্দই মিশে গেছে। অদ্ভুত ব্যাপার, কোনো শব্দ হচ্ছে না কেন? আমি লণ্ঠনের আলোটা ওর গায়ের দিকে ধরলাম। বিশ্বাস করুন, আলোটা যেন একটা কালো শরীরের ভিতর ঢুকে গেল। কোনো প্রতিফলন হলো না। আমার বুকটা তখন ডিপ ডিপ করছে। আমি আবারও বললাম, কথা বলছো না কেন? কে আপনি? এবার ছায়াটা আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়ালো। মানুষটা লম্বায় সাধারণ মানুষের চেয়ে অন্তত 2 হাত বেশি। হাতগুলো হাঁটু ছাড়িয়ে নিচে নেমে গেছে, আর তার কোনো মুখ নেই। শুধু দুটো গর্তের জায়গা থেকে ধবধবে সাদা রঙের কিছু একটা ঠিকরে বেরোচ্ছে। সে তার লম্বা হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। তার হাতের মুঠোই একটা তাল, কিন্তু সেই তালটা থেকে টপ টপ করে কালো রঙের কিছু একটা গড়িয়ে পড়ছে। ওটা তালের রং না, ওটা আলকাতরার মতো ঘন কিছু। আমি ভয়ে চিৎকার করতে গিয়ে দেখলাম আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। পা দুটো যেন মাটির সাথে জমাট বেঁধে গেছে। ঠিক সেই সময় দিঘির ওপার থেকে একটা অমানুষিক হাসির শব্দ ভেসে এলো। মনে হলো একসাথে 100টা শেয়াল যেন মানুষের গলায় হাসছে। সেই ছায়াটা এক পা করে আমার দিকে এগোতে লাগলো। তার হাঁটার কোনো শব্দ নেই, কিন্তু প্রতিটা পদক্ষেপে চারপাশের শুকনো পাতাগুলো মরমর করে ভেঙে যাচ্ছে।
আমি বুঝতে পারলাম ওটা কোনো মানুষ না, ওটা এমন কিছু যা এই দিকের পাড়ে বহু বছর ধরে আটকে আছে। আমি মরিয়া হয়ে পেছনে ফিরে যাব, অমনি দেখলাম আমার ঠিক পেছনে আরো একটা ছায়া দাঁড়িয়ে আছে, একদম হুবহু এক। সে আমার কাঁধে হাত রাখলো। সেই হাতের স্পর্শ, উফ, মনে হলো এক টুকরো বরফ আমার চামড়ার ওপর চেপে ধরেছে। আমার জামার ওপর দিয়েও আমি সেই হাড়হিম করা ঠান্ডা অনুভব করতে পারছিলাম। সে আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, সব তাল কি তুই একাই নিবি? আমার জন্য কিছুই রাখবি না? সেই স্বরটা, ওটা কোনো মানুষের স্বর না, যেন মাটির তলা থেকে কোনো পুরনো শুকনো কণ্ঠখণ্ড ঘষলে যেমন শব্দ হয় ঠিক তেমন। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। সেই হাড়হিম করার কণ্ঠস্বর শোনার পর মনে হলো আমার সারা শরীর পাথর হয়ে গেছে। কানের কাছে সেই ফিসফিসে আওয়াজ, আমার জন্য কিছুই রাখবি না? কথাটা এখনো কানের কাছে বাজলে গায়ে রক্ত জল হয়ে যায়। আমি আমি ঘাড় ঘোরানোর সাহস পাচ্ছিলাম না, কিন্তু লণ্ঠনের আবছালোয় দেখলাম পায়ের কাছে যে তালগুলো পড়েছিল সেগুলো যেন চেহারায় পরিণত হচ্ছে। তালের সেই কালো রঙের বদলে সেগুলো যেন সাদা সাদা পাথরের মতো হয়ে যাচ্ছে। ভালো করে নজর দিতেই হৃৎপিণ্ড গলায় চলে আসার উপক্রম। সেগুলো তাল নয়, সেগুলো সব মানুষের পুরনো মাথার খুলি, আর সেই খুলিগুলোর কোটরে পচা কাদা মাখানো। আমার চারপাশটা কেমন ধোয়াটে হয়ে গেল। ভাদ্র মাসের সেই গুমোট ভাবটা এখন আর নেই, বরং চার দেওয়া শীতেরও একটা কাঁপানি ধরনের শিরশিরে। আমি বুঝতে পারলাম আমি আমার চেনা দিঘির পাড়ে নেই, কোন এক মায়ের জগতে ঢুকে পড়েছি। হঠাৎ মনে পড়ল দিদিমার কথা। দিদিমা বলতেন, বিপদে পড়লে নিজের উপর বিশ্বাস হারাস না খোকা, আর মন শক্ত করে ইষ্টদেবতার নাম জপ করিস। আমি চোখ বুজে আমার ঘরের কুলদেবতার নাম নিতে শুরু করলাম, আর ঠিক সেই মুহূর্তেই ওই বরফ শীতল হাতের বাঁধনটা একটু ঢিল হয়ে গেল। আমার এক মুহূর্ত দাঁড়ায়নি, বস্তার লণ্ঠন সব ফেলে দিয়ে সেই অন্ধকারে দৌড় দিলাম। কিন্তু বিপদ তখনও কাটেনি। দিঘির পাড় দিয়ে আমি যতই দৌড়চ্ছি মনে হলো পথটা ততই লম্বা হচ্ছে। আমি তো জানি সখানেক পা গেলে কুঠির মাঠ, তারপরেই আমার বাড়ির উঠোন, কিন্তু আমি দৌড়েই যাচ্ছি, মাঠ আর আসছে না। কেমন দুপাশে সার সেই তাল গাছগুলো বিদ্রুপের মতো দাঁড়িয়ে আছে। দৌড়তে দৌড়তে একবার পিছন ফিরে তাকালাম, দেখলাম সেই লম্বা ছায়াগুলো আর একা নেই। দিঘির কালো জল থেকে একে একে আরো অনেকগুলো আবছা উঠে আসছে। তাদের কারো কারো হাত নেই, কারো কারো মাথা নেই, আর কারো কারো একদিকে মাথা ঝুলে আছে। তারা কোনো শব্দ করছে না, কিন্তু ঝড়ের বেগে আমার দিকে এগিয়ে আসছে। বাতাসের শোষ শব্দের মাঝখানে আমি শুনতে পাচ্ছিলাম সেই হাড় ঘষার মতো ঘষঘষে হাসি। দৌড়তে দৌড়তে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলাম একটা গর্তে। পড়ে যেতেই চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হাত দিয়ে মাটি আঁকড়ে ধরার চেষ্টা করতেই দেখলাম হাতের মুঠোই কাদার বদলে উঠে আসছে পচা হাড়ের টুকরো আর চুল। আমার দম বন্ধ হয়ে আসছিল, মনে হচ্ছিল এই অন্ধকার মাটি আমাকে ঘিরে ফেলবে। ঠিক সেই সময় দূরে একটা খুব ক্ষীণ আলো দেখতে পেলাম, একটা টিমটিম হ্যারিকেনের আলো, আর সেই সাথে একটা গম্ভীর গলার আওয়াজ কানে এলো, কে রে ওখানে? মরণ দশা হয়েছে নাকি তোর? গলাটা চিনতে পারলাম, আমাদের গ্রামের ভৈরব দাদু। লোকে তাকে পাগল বলতো। সারাদিন শ্মশানের ধারে একটা কুড়ে ঘরে পড়ে থাকতো। হাতে একটা পুরনো লোহার ছড়ি আর পুরনো হ্যারিকেন নিয়ে সে অন্ধকার চিরে এগিয়ে আসছে। ভৈরব দাদু কাছে আসতেই সেই ছায়াগুলো যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেল।
মুহূর্তের মধ্যে পরিবেশটা যেন বদলে গেল। দিঘির জল স্থির, বাতাসে সেই শস্য আওয়াজ নেই। দাদু আমার হাত ধরে টেনে তুললেন, আর হাতের ছোঁয়াটা ছিল জীবন্ত মানুষের মতো গরম। দাদু আমার চোখে চোখ রেখে বললেন, কপালে আই ছিল রে আজ তোর, তাই বেঁচে গেলি। কাল ভৈরবীর সায়রে আজ তালের উৎসব ছিল রে পাগল। আজ যারা এখানে আসে তারা আর ফেরে না। দেখ দেখ তো তোর বস্তায় কি আছে। আমি তো বস্তায় ফেলে এসেছি। আমি ভয়ে ভয়ে তাকিয়ে দেখলাম, কিন্তু আমার হাতের মুঠোয় এখনো একটা জিনিস ধরা আছে। আমি ভেবেছিলাম ওটা তাল, কিন্তু দাদুর হ্যারিকেনের আলোয় দেখলাম ওটা একটা মানুষের হাত কাটা পচা কবজি। আমি আতঙ্কে ওটা ছুঁড়ে ফেলে দিলাম। দাদু আমাকে প্রায় টেনে হিঁচড়ে গ্রামের সীমানায় নিয়ে এলেন। বাড়িতে যখন পৌঁছালাম তখন ভোরের আলো ফুটেছে। মা দরজা খুলতেই আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। 3 দিন আমার খুব জ্বর ছিল। ঘোরের মধ্যে আমি কেবল বলতাম, ওরা তাল চাইছে, ওরা তাল চাইছে। জ্বরের ঘোরে অনুভব করতাম আমার পিঠে কেউ যেন বরফ মাখা হাত বুলিয়ে দিচ্ছে। যখন জ্বর ছাড়ল, মা আমাকে স্নান করাতে নিয়ে গিয়ে চিৎকার করে উঠল। আমার পিঠে আর কাঁধে 5টা আঙ্গুলের কালো ছাপ বসে গেছে, ঠিক যেমন কালো পুড়ে যাওয়া কয়লা দিয়ে চেপে ধরলে যেমন হয়, ঠিক তেমন। আজ 40 বছর পার হয়ে গেছে। ভৈরব দাদু আর নেই। সে দীর্ঘ বুঝে গেছে। তাল গাছগুলো সব কেটে ফেলা হয়েছে। কিন্তু আজও ভাদ্র মাসের কোনো এক মেঘলা রাতে যদি একা থাকি, মনে হয় সেই খসখসে গলার আওয়াজটা আমার কানের কাছে ফিস ফিস করে বলছে, সব সব তাল কি তুই একাই নিবি। এটা হলো আমার ঘটনা। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। কিন্তু একটা কথা মনে রাখবেন, সব অন্ধকার কেবল চোখের ভুল হয় না। কিছু অন্ধকার আমাদের রক্ত মাংসের শরীরের বাইরের কোনো জগতের অংশ। তো এই ছিল ঘটনা। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমরা যদি চাও তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা তোমরা শেয়ার করবে, তাহলে সম্পূর্ণ ডিটেলস তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর এরকমই ঘটনা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, বারবার করে বলছি। কারণ তোমরা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করো, আমি মোটিভেশনটা পাবো কোথা থেকে। তোমরা বেশি বেশি করে ওয়াচ করো, যাতে চ্যানেলটা আরও বড় হয়। তো এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে।